প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু দ্য স্টার প্লে। সাথে আছি হাসান মাহাদি। শুরুতেই শিরোনাম। নেইমারের কোচ হয়ে আসতে চান বাংলাদেশে। রোজারিও মিকেল দায়িত্ব নিতে চান হামজা শমিদ জামালদের। বেতন বড় ইস্যু। হামজার পর কে ধরবেন লাল সবুজের হাল? বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সমিত সোম। স্টার মিডফিল্ডার দিয়েছেন চমৎকার সমাধান। বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 বুধবার। শেখ বলছেন স্পিনাররা ফিরবেন ভয়ানক রূপে। ভারী বৃষ্টির শঙ্কা চট্টগ্রামে। মাত্র 27 বছরেই কেন শেষ কাজী অনিকের ক্যারিয়ার? আর্থিক অনটনে কাজ করছেন শোরুমে। তামিম ইকবালকে দিলেন বিশেষ বার্তা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মেগা ক্ল্যাশ। মুখোমুখি পিএসজি বায়ার্ন। জয়ে চোখ এনরিকের, ইনজুরি বাভারিয়ানদের কমজোরি। এবার বিস্তারিত। নেইমারের কোচ আসতে চান বাংলাদেশে, কোনো গুজব নয়। বাফুফের কোচ নির্বাচন কমিটি 22 জনের যে তালিকা তৈরি করেছে, সেখানেও আছে রোজারিও মিকেলের নাম। ব্রাজিলের অলিম্পিক স্বর্ণজয়ী হাই প্রোফাইলকে কোচ বানাতে বাফুফে গুনতে হবে মোটা টাকা। টেনশন একটাই, বাফুফে কি দিতে পারবে এত টাকা? বাংলাদেশ ফ্যানদের ভরসা দিচ্ছেন মিকেল নিজেই। হামজা শমিদদের ডাগ আউটে দাঁড়াতে বেতনেও নাকি ছাড় দিতে চান এই ব্রাজিলিয়ান। রহমান পেয়ার জানাচ্ছেন বিস্তারিত। নেইমারের কোচ দায়িত্ব নেবেন হামজা শমিতের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না। রোজারিও মিকেল ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ। 2016 সালে রিও অলিম্পিকের ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা জেতে নেইমারের ব্রাজিল ডাগ আউটে ছিলেন রোজারিও মিকেল। আর এখন এই মুহূর্তে সেই রোজারিও মিকেলের সিভি পড়ে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেবিলে। 2026 সালের মার্চে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার অধ্যায় শেষ হয়। বাফুফে থেকে বিজ্ঞপ্তি দেয়া হলো নতুন কোচের জন্য। এই বিজ্ঞপ্তির পর 300-রও বেশি কোচ আবেদন করলেন। এই সংখ্যাটা কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য একটা বার্তা। পৃথিবীর কোণে কোণে কোচরা জানে এই অঞ্চলে সম্ভাবনা আছে। বাফুফের বিশেষ কমিটি সেই 300 থেকে প্রো লাইসেন্স আর অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করলো 142 জন। তারপর দীর্ঘ যাচাই বাছাইয়ের পর সেই তালিকা নামিয়ে আনা হলো 22 জনের। জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, এই 22 জনের মধ্যে আছেন বিশ্বের নানা প্রান্তের কোচ। একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু। কিন্তু এই 22 জনের ভেতর থেকে যে নামটা সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছে সেটাই রোজারিও মিকেল। প্রশ্ন হলো, মিকেল বাংলাদেশের কথা জানলেন কিভাবে? কে তাকে বলল যে ঢাকায় একটা চাকরির সুযোগ আছে? উত্তরটা শুনলে চমকে যাবেন। হ্যাঁ, নেইমার জুনিয়র, ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবল তারকা, পিএসজির জার্সিতে বিশ্ব কাঁপানো সেই নেইমার। কিন্তু নেইমার আর বাংলাদেশের মধ্যে সেতুকে? এখানেই আসেন রবিন মিয়া, একজন বাংলাদেশি যিনি নেইমার জুনিয়রের সহকারী হিসেবে কাজ করেন। সম্প্রতি ফেসবুকে এক আলোচনায় রবিন মিয়াকে প্রশ্ন করা হয়েছিল জাতীয় দলের কোচ নিয়োগে তিনি সাহায্য করবেন কিনা। রবিন যা বললেন সেটা রীতিমতো চাঞ্চল্যকর। রবিন মিয়া বলেছেন বাংলাদেশের জন্য একটা ভালো কোচ খুঁজে দেওয়ার বিষয়ে তিনি তার বসের সাথে অর্থাৎ নেইমারের সাথে কথা বলেছেন। বস মানে নেইমার নিজে। নেইমার এক নিঃশ্বাসে 8 থেকে 10 জন কোচের নাম বলে দিয়েছিলেন। শুধু নাম নয়, বলে দিয়েছেন কিভাবে যোগাযোগ করতে হবে,
নেইমারের ভাষায় তুমি এদের কল দাও, বলো আমি পাঠিয়েছি। ভাবুন একবার, নেইমারের রেফারেন্সে ফোন পাচ্ছেন কোচ, বলছেন বাংলাদেশে একটা সুযোগ আছে, আপনি কি আগ্রহী? এই একটা ফোন কলের ওজন কতটা সেটা বুঝতে ফুটবল বিশেষজ্ঞ হওয়া লাগে না। রোজারিও মিকেল শুধু 2016 অলিম্পিকের স্বর্ণজয়ী কোচ নন, তিনি ব্রাজিলের ফুটবল সংস্কৃতির গভীর থেকে উঠে আসা একজন কারিগর, যে মানুষ একটা দলকে তৈরি করেন ভেতর থেকে। নেইমারের মতো প্রতিভাকে পরিণত করেন অলিম্পিক চ্যাম্পিয়নে। এমন কোচের জন্য বাংলাদেশকে বিবেচনা করা, এটা হয় দুটো কারণে: হয় তিনি সত্যিই এই চ্যালেঞ্জটা নিতে চান, অথবা নেইমারের অনুরোধ এড়ানো তার পক্ষে সম্ভব হয়নি। এখানেই আসে সবচেয়ে বড় বাধা। মিকেলের মতো কোচের বেতন স্বাভাবিকভাবেই বাফুফের সামর্থ্যের বাইরে। মাসে লাখ ডলারের ওপরে বেতন চাওয়া এই কোচকে বাংলাদেশ কি নিয়ে আসতে পারবে? বাফুফে সেই অর্থ কোথায় পাবে? কিন্তু রবিন মিয়ার মাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছে সেটা আশার। নেইমার এবং তার বাবার মধ্যস্থতায় মিকেল বেতন কমিয়ে আনতে রাজি হতে পারেন, তবে এ নিয়ে বাফুফে এখনো কিছু নিশ্চিত করেনি। তারা যা নিশ্চিত করেছে সেটা হলো বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং কোচ বাছাই কমিটির প্রধান কামরুল হাসান হিলটনের কথায়। তিনি স্বীকার করেছেন যে সংক্ষিপ্ত 22 জনের তালিকায় মিকেলের নাম আছে। 57 বছর বয়সী রোজারিও মিকেলের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এশিয়াতেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সৌদি আরবের ক্লাব আল হিলাল ক্লাবের কোচ ছিলেন তিনি। সবশেষ 2024 সালে মিশর অনূর্ধ্ব 20 দলের দায়িত্ব সামলেছেন মিকেল। সে সময় তার মাসিক বেতন ছিল $1,17,500। বাংলাদেশের ফুটবলে এর আগেও বড় নামের প্রতিশ্রুতি এসেছে, অনেক সময় সেগুলো মিলিয়ে গেছে গোলক ধাঁধায়। রহমান পেয়ার, স্টার প্লে। আজকে বসে আগামীর চিন্তা, এটাই তো বুদ্ধিমানের লক্ষণ। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তেই চিন্তা করা শুরু করে দিয়েছেন সমিত সোম। হামজার পরে কে ধরবেন বাংলাদেশ ফুটবলের হাল, এই চিন্তা থেকেই একটা ভালো সমাধানের পথও কিন্তু বাতলে দিয়েছেন এই অরিজিন ফুটবলার। তিনি বলছেন, জায়ান কিউবা, রোনান সুলিভানদের সাথে যদি আমাদের লোকাল ফুটবলার মুরসালিন মেরাজুলদের একটা খুব ভালো কম্বিনেশন করা যায়, সেখানেই বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের ভালোর পথ অনেকটাই উন্মুক্ত হয়ে যাবে এবং বাংলাদেশ এশিয়ান সার্কিটে ফুটবলে বেশ ইম্প্যাক্টফুল একটা অবদান রাখতে পারবে। Hamza's only going to be around for 5, 6, 7 years. বাংলাদেশের তৃণমূল ফুটবল থেকে কারা উঠে আসছে? হামজা হয়তো আরো 5, 6 বা 7 বছর খেলবেন, আশা করি হয়তো আরো বেশি সময় খেলতে পারবেন। কিন্তু তারপর কি হবে? পরের মিডফিল্ডার হিসেবে কে আসবেন? But then what's next? Who's going to be the next? এই প্রশ্নগুলো সমিত সোমের। সম্প্রতি এক সাক্ষাৎকারে কানাডা প্রবাসী এই মিডফিল্ডার কথা বলেছেন বাংলাদেশের ফুটবল নিয়ে। সেখানে সমিত প্রশ্ন ছুড়ে উত্তরটাও নিজেই দিয়েছেন। সমিত আশা করছেন বিশ্বের বিভিন্ন লিগে খেলা অরিজিন ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলতে চাইবেন, সাথে হতে পারে দেশি লোকাল ফুটবলাররাও। প্রবাসী এবং লোকাল ফুটবলারদের মধ্যে একটা সমন্বয় করতে পারলেই উজ্জ্বল হবে বাংলাদেশের ভবিষ্যৎ। Potential, because you've got a lot of players like বাইরের লিগে খেলা অনেক সম্ভাবনাময়ী ফুটবলার আছে, যেমন জায়ান আহমেদ, কিউবা, ফাহামিদুল। তেমনি মোরসালিন মিরাজুলের মতো লোকাল লিগে খেলা ফুটবলারও আছে যারা অনেক ভালো করছে। এদেরকে নিয়ে একটা ব্যালেন্সড দল করতে পারলে বাংলাদেশের ফুটবলের সংস্কৃতিকে ভবিষ্যতে ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। সমিত সোম এখন ইংল্যান্ডে সময় কাটাচ্ছেন। ক্যাভালরি এফসির সাথে চুক্তি শেষ হবার পর এখনো নতুন করে কোনো ক্লাবে যোগ দেননি। বাংলাদেশের হয়ে গেল বছর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় সমিতের। এরপর লাল সবুজের জার্সি গায়ে খেলেছেন 5 ম্যাচ, করেছেন 1 গোল। বাংলাদেশের হয়ে খেলার সুবাদে নিজ মাতৃভূমি শ্রীমঙ্গল বেশ কয়েকবার গেছেন সমিত। সেই সাক্ষাৎকারে শ্রীমঙ্গল যাওয়ার অনুভূতি জানান তিনি। এটা একটা বিশেষ অনুভূতি, বিশেষ করে শ্রীমঙ্গলের যারা স্থানীয় অধিবাসী তারা আমাকে আর আমি যা করি তা নিয়ে গর্ববোধ করে। তারা আমাকে খুব বেশি জানে না, কিন্তু তারা জানে যে আমার পরিবার সেখান থেকে এসেছে, আমার শিকড় সেখানে আছে জেনে তারা আমাকে নিয়ে গর্ব করে। বাংলাদেশের ফুটবলের এখন সবচেয়ে আলোচিত বিষয় কে হচ্ছেন হামজা সমিতদের নতুন কোচ। আগামী জুনে ফিফা উইন্ডোতে নতুন কোচের অধীনেই সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে সমিত সোমরা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। প্রথম টি20তে মিল্কিং ওভার্সগুলোতে কিন্তু বদলে গিয়েছিল ম্যাচের ভাগ্য। বোলাররা যেমন বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে,
আবার ৭৭ রানের 3 উইকেট পড়ে যাওয়ার পরে ব্যাটাররা যেভাবে হাল ধরেছে সেখানেই কিন্তু বাংলাদেশ দল ম্যাচটা জিতেছে, তেমনটাই মনে করেন শাহ মেহেদী, বাংলাদেশ দলের স্পিনার। দ্বিতীয় টি-20তে স্পিনাররা আরও ভয়ানক রূপে হাজির হবেন সেটা তিনি দাবি করছেন। তবে চট্টগ্রামে দ্বিতীয় টি-20টা আদৌ হবে কিনা সেটা নিয়ে কিন্তু আছে প্রশ্ন, কারণ চট্টগ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনার কারণে পণ্ড হতে পারে দ্বিতীয় টি-20। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন রেদওয়ান শাওন। টি-20 সিরিজের প্রস্তুতিতে টাইগার পেসারদের ইয়র্কার প্র্যাকটিসের গল্পটা এখন সবার কাছে পুরনো। দলের সবচেয়ে নবীনতম সদস্য আব্দুল গাফফার সাকলাইনের জুতো উড়িয়ে দেওয়ার সেই দৃশ্যের পর দলের সবাই মেতেছিলেন আনন্দ উল্লাসে। এমন চিত্রই সাক্ষ্য দেয় একটা ইউনিট হিসেবে এই দল কিভাবে নিজেদের আপন করেছে। ব্যাপারটা আরও পরিষ্কার হয় প্রথম টি-20 জয়ের কৃতিত্ব যখন শেখ মেহেদী দেন পুরো দলকে। গতকালকের ম্যাচ দেখলেই বুঝতে পারবেন যে আমরাও কতটা টাফ সিচুয়েশন হ্যান্ডেল করছি আর কি অ্যাজ এ বলার ইউনিট। সেম থিং নিউজিল্যান্ডও কিন্তু সেম থিং করেছে। আসলে প্রথম দিক থেকে আসলে স্ট্রাগল করতে হয়েছে, দেন তারপর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে রিশাদের ওভারগুলো খুব ভালো ছিল তারপরে আমি লাস্ট 2টা ওভার অনেক ভালো কামব্যাক করেছি। প্রথম ম্যাচে বাংলাদেশি স্পিনাররাই টাইগারদের ম্যাচ জিতিয়েছে। মিডিল ওভারে মেহেদী রিশাদরাই ব্ল্যাক ক্যাপসদের টুটি চেপে ধরেছে, যার পুনরাবৃত্তি ঘটতে পারে দ্বিতীয় ম্যাচেও। শেখ মেহেদী মনে করেন আপন দিনে যে কোনো স্পিনারই ম্যাচ জেতাতে পারেন। লাস্ট 1 ইয়ার বা 1.5 ইয়ার দেখেন স্পিনাররা যথেষ্ট ডমিনেটিং পারফরমেন্স করে আসছে। ইভেন আপনার ওভারসিজ কান্ট্রিতেগুলো কিন্তু স্পিনাররা ডমিনেট করেছে। সে রিশাদ, আমি, নাসুম, এনিওয়ান যেই খেলছে আর কি। তো আমার কাছে মনে হয় স্পিনারদের রোল একটা বড় ভূমিকায় পালন করে সবসময়। তবে প্রতিপক্ষের চেয়েও বাংলাদেশ দলকে এই মুহূর্তে বেশি ভাবতে হবে চট্টগ্রামের বৃষ্টি নিয়ে। মঙ্গলবার সারাদিন মুষলধারে বৃষ্টি চট্টগ্রামের রাস্তায় তুলেছে হাঁটু সমান পানি। সারাদিনের বৃষ্টিতে সাগরিকার আউটফিল্ডেও পানি জমেছে। সম্ভাবনা আছে ম্যাচ ডেতেও। তবে ম্যাচ মাঠে গড়ালে কন্ডিশন বিবেচনায় একাদশে পরিবর্তন আনতে পারেন লিটন কুমার দাস। স্পিনার কমিয়ে বাড়ানো হতে পারে একজন পেসার। রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম। কাজী অনিক নামটা মনে করতে পারেন? বাংলাদেশ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলা একজন ক্রিকেটার, কিন্তু 27 বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। জীবনে ঘটে গেছে অনেক কিছু। ডোপ টেস্টে পজিটিভ হয়ে 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে আবার ফিরে এসেছিলেন, খেলেছিলেন ডোমেস্টিক ক্রিকেট, কিন্তু আর্থিক অনটনের কারণে সেই ক্রিকেটটা তিনি আর চালিয়ে যেতে পারেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপরে তার জমেছে ভয়ানক অভিমান। একই সাথে বর্তমানে যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালকে একটা বার্তা দিয়েছেন তিনি। সেই বার্তায় কি বলেছেন কাজী অনিক জানাচ্ছেন মামুনুর রশিদ। খুব আশা নিয়েছিলাম যে তামিম ভাইয়ের কাছ থেকে একটা পজিটিভ অ্যান্সার পাবো, যদিও আমি জানি না যে তামিম ভাই বিষয়টা জানে নাকি। বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক প্লেয়ার হিসেবে, তো যার কারণে ওই জায়গা থেকে আর কি অবসরের ঘোষণাটা দেওয়া। আমার একটা মিস্টেকের জন্য আমি 2019 সালে 2 বছরের জন্য সাসপেন্ড হই। হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর। কাজী অনিক ইসলাম 2018-তে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলায় পেসারের থাকার কথা ছিল মাঠে, অথচ জীবিকার তাগিদে মাত্র 27 বছর বয়সেই গুটিয়ে ফেলেছেন ক্রিকেটের পাঠ। শুধু জীবিকার তাগিদই নয়, অভিমানও বড্ড জমেছে অনেকের মনে। সেই অভিমান থেকেই ঘোষণা দিয়েছেন ক্রিকেট থেকে অবসরের। ক্রিকেট খেলতেছিলাম বাট কোনো জায়গায় সুযোগ পাচ্ছিলাম না, যার কারণে আমি আমার ক্রিকেট ক্যারিয়ারও আমি ব্যাকফুটে পড়ে যাই এবং আর্থিকভাবে আমি খুব ক্ষতিগ্রস্ত হই। যার কারণে এই সব কিছু আমার ফ্যামিলি অনেক প্রবলেম ফেস করে, যার কারণে আসলে অনেকজনের কাছে হেল্প চেয়েছি, যতটুকু তারা পসিবল হয়েছে আমাকে হেল্প করেছে। অ্যান্ড এখন তো আর দেখা গেছে আর বিষয়টা আর কি আমার কন্টিনিউ করা পসিবল না, যার কারণে আমি জবটা বেছে নিয়েছি। তামিম ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তো যার কারণে তার পিএস আর কি এই বিষয়ে আমাদের যতটুকু আমার ওয়াইফের সাথে কথা হয়েছে, তারা নাকি এখন স্টিল এই বিষয়টা নিয়ে আগাতে পারছে না। জীবনে অনেক কিছুই ঘটে গেছে অনেকের। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলার পরের বছরই ডোপ টেস্টে পজিটিভ হয়ে 2 বছরের জন্য ছিটকে গিয়েছিলেন। সেখান থেকে লড়াই করে আবারও ক্রিকেটে ফিরেছিলেন, খেলেছেন সব ফরম্যাটের ডোমেস্টিকে, কিন্তু ইনজুরি আবারও ছিটকে দেয় অনেককে। আর্থিক অনটনে অনেককে পাশে পেলেও ক্রিকেটারের ক্রিকেটীয় জীবনে আর ফিরতে পারেননি। 19-20-এর পর যে কামব্যাক করছি ওই জিনিসটা কেউ দেখে নাই। সবাই দেখছে কি যে 19 সালে
19 সালে ডোপ টেস্টে পজিটিভে 2 বছর সাসপেন্ড ছিলাম। লাস্ট 2 বছর আমাকে যদি ফ্যামিলি বলেন বা অ্যাজ এ মানুষ বলেন, ওরাই আমাকে বাঁচায় রাখছে। যেমন মুশফিক ভাই ছিল, রিয়াদ ভাই ছিল, তাসকিন ভাই, সাব্বির রহমান ভাই, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ভাই, তারপর আমার ফ্রেন্ড আফিফ হোসেন ধ্রুব, অঙ্কন, জাকের আলী অনিক ভাই, তো আরও অনেকজনই আছে যারা আমার পাশে ছিল। বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবালের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন, সেটি হয়নি। বোর্ড থেকে আশানুরূপ বার্তা না পেয়ে বেছে নিয়েছেন অবসরের পথ। আসলে আমি অনেকজনের সাথে যোগাযোগ করেছিলাম, বাট আমাকে ইগনোর করেছে, যার কারণে আমি নেক্সট টাইম আর তাদের সাথে যোগাযোগ করিনি। বাট আমি খুব আশা নিয়েছিলাম যে তামিম ভাইয়ের কাছ থেকে একটা পজিটিভ অ্যান্সার পাবো। যদিও আমি জানি না যে তামিম ভাই বিষয়টা জানে নাকি। আসলে বোর্ড প্রেসিডেন্ট তো পরে, সবার আগে ফার্স্ট অফ অল উনি একজন প্লেয়ার, আমাদের গার্জিয়ান। আমি বড় ভাই হিসেবে বলবো, যদি উনি আমাকে একটা অপশন করে দেয় ক্রিকেট খেলার জন্য, যেহেতু উনি জানে একটা প্লেয়ারের রেডিওতে একটা প্লেয়ারের কী লাগে দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য, উনি জানে। তো ওইরকমভাবে যদি আমাকে একটা অপরচুনিটি করে দেয়, অবশ্যই আমি ক্রিকেটে ব্যাক করব। একজন ক্রিকেটার হিসেবে খেলার সুযোগটা চান অনেক। আকুতি জানিয়েছেন ক্রিকেটীয় অভিভাবক তামিম ইকবালের কাছে, হারিয়ে যেতে চান না এত দ্রুত। মামলা রশিদ, স্টার নিউজ, ঢাকা। রাজশাহী এমন একটা বিভাগ যেখান থেকে সবসময় ন্যাশনাল পর্যায়ে এসছে অনেক নামি দামি ক্রীড়াবিদ। সবচেয়ে বড় কথা হচ্ছে রাজশাহী প্রডিউস করেছে প্রচুর বিশ্বমানের ক্রিকেটার। তবে এখন তারা অ্যাথলেটিক্সে আর পিছিয়ে নেই, নানা সংকটের মাঝেও এগিয়ে যাচ্ছেন অ্যাথলিটরা। সরকারি কোনো সহায়তা ছাড়াই শুধুমাত্র ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে অ্যাথলেটিক্স ফেডারেশন বা অ্যাসোসিয়েশন, যেখানে তৈরি হচ্ছে জাতীয় মানের অ্যাথলিট। তবে কোনো ফি ছাড়াই কেবল সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন এবং সেখানে সফলতা দেখাচ্ছেন কোচ আনিসুর রহমান শিমুল। জিয়াউল গনি সেলিমের রিপোর্টে বিস্তারিত। উজাইফা একজন স্বপ্নবাজ তরুণী, যার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন আর পায়ে ছিল দৌড়ানোর এক অদম্য শক্তি। প্রাথমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মানেই তার জন্য ছিল উৎসব। বিস্কিট দৌড় কিংবা লং জাম্প, যাই হোক প্রতিবারই সে ফিরত পুরস্কার নিয়ে। বাবা তখন লুকায় আমাকে খেলতে পাঠাইছিল। সময়ের সঙ্গে বদলেছে বাস্তবতা। এখন সে রাজশাহীর একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী। গত বছর ভ্যান চালক বাবার মৃত্যুতে পরিবারে নেমে আসে অভাব। অনেক সময় না খেয়েই কাটাতে হয়েছে দিন, তবুও থেমে থাকেনি তার দৌড়। ক্ষুধা আর কষ্ট নিয়েই প্রতিদিন ছুটে যান মাঠে। তার প্রতিভা নজরে পড়ে কোচ আনিসুর রহমান শিমুলের, আর সেখান থেকে জাতীয় পর্যায়ের জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতায় চমক দেখান উজাইফা। শেখ কামালে তারুণ্যতে আমার হচ্ছে 5টা গোল্ড এবং 2টা রূপো আর ব্রোঞ্জ। আমাদের একটা খেলার মাঠ নেই, সেক্ষেত্রে যদি আমাদেরকে একটা মাঠ দিত আমাদের জন্য ভালো হতো। উজাইফার মতো অসহায় ও দরিদ্র তরুণদের নিয়ে প্রতিদিন ভোরে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুশীলন করান কোচ আনিসুর রহমান শিমুল। কোনো ফি ছাড়াই গড়ে তুলছেন ভবিষ্যতের অ্যাথলেট। এরই মধ্যে জেলা ও বিভাগ ছাড়িয়ে জাতীয় পর্যায়েও সাফল্য দেখাচ্ছে শিমুলের হাতে গড়ে ওঠা খুদে খেলোয়াড়রা। 1 মাস ক্যাম্প করার পর আমরা অনেক কিছু বুঝতে পেরেছি যে না, আসলে এটা খেললে আমাদের কি হবে বা আমরা কি করতে পারবো ভবিষ্যতে। তারুণ্যের গেমে আমি 400 মিটারে সেকেন্ড হয়েছি এবং বিভাগীয়তেও সিনিয়র পদের সাথে খেলে 400 মিটারে সেকেন্ড হয়েছি। আমরা নিজেরা খুব আনন্দের সাথে এবং খুব ভালোভাবে এখানে প্র্যাকটিস করার চেষ্টা করি। তবে অ্যাথলেটিক্সের জন্য আলাদা মাঠ নেই প্রশিক্ষণ বা অনুশীলনের পর্যাপ্ত উপকরণ। কেবল মনের টানেই বেশ কয়েক বছর ধরে ব্যক্তিগত খরচে সব কিছু চালিয়ে নিচ্ছেন এই কোচ। উদ্দেশ্য একটাই, অ্যাথলেটিককে প্রতিষ্ঠিত করা। 2002 সালে আমি যখন খেলাধুলা ছেড়ে দিছি, তো আপনার আমি আর ট্রেনিং করাই নাই কাউকে। যে আসলে যারা ছিল দায়িত্ব তাদের সঙ্গে আমার মিল ছিল না বিষয়টা, যে কেমন জানো, সেই জন্য আমি আর কি ছেড়ে দিয়েছিলাম। পরে আমি আবার এই 20 সাল থেকে শুরু করে করোনা যখন চলে গেল, 21 সাল থেকে ভালোভাবে শুরু করি। এই যাত্রা থেকে আমাদের অনেক সাফল্য পেয়েছি আমরা। তো আশা করছি যে নেক্সটে আমাদেরকে যদি সরকার একটু সাহায্য সহযোগিতা করে। রাজশাহীকে বলা হয় খেলোয়াড় তৈরির শহর, কিন্তু নানা সংকট আর সুযোগ সুবিধার অভাবে খেলোয়াড় তৈরি থেকে দিনকে দিন পিছিয়ে পড়ছে পদ্মাপাড়ের এই শহর। আর সেই সংকটের মধ্যেই আনিসুর রহমান শিমুলের মতো কোচেরা হয়ে উঠছেন
অন্ধকারে আশার আলো। স্পিড বাড়বে। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল মানেই আলাদা উত্তেজনা, উন্মাদনার কোনো কমতি থাকে না। আর যখন মুখোমুখি হয় পিএসজি আর বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের দুই বড় জায়ান্ট, তখন সেই মঞ্চটা হয়ে ওঠে একটা আগুনের মঞ্চ। আর এমন লড়াইয়ে মুখোমুখি দুই ইউরোপিয়ান জায়ান্ট। খেলাটা হবে পার্ক দে প্রাসে, যেটা বেসিকলি পিএসজির মাঠ। খেলাটা শুরু কিছুক্ষণ পর, তার মানে রাত 1টায়। তানজিম ঐশীর ম্যাচ প্রিভিউ। হ্যারি কেন বায়ার্ন মিউনিকের হট কেক। চলতি মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে 50-এর বেশি, আর চ্যাম্পিয়ন্স লিগে টানা 5 ম্যাচে গোল। এবার টানা 6 ম্যাচে গোল করে রেকর্ড গড়ার পালা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ পার্ক দে প্রেসে মঙ্গলবার রাত 1টায় হ্যারি কেনের রেকর্ড গড়ার পরীক্ষার নাম প্যারিস সান-জার্মান। ইউরোপের সেরা মঞ্চে এখন পর্যন্ত 15 বারের দেখায় 9 বারই জিতেছে বায়ার্ন। সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে তারাই। শেষ 6 ম্যাচের 5টাতেই জয় বায়ার্নের। এমনকি 6 চ্যাম্পিয়ন্স লিগ টাইটেলের শেষটা 19-20 মৌসুমে এই পিএসজিকে হারিয়েই জিতেছিল তারা। তাই পিএসজির মাঠে হলেও বাভারিয়ানরা আছে আত্মবিশ্বাসে ভরপুর। জার্মান চ্যাম্পিয়নরা সব প্রতিযোগিতা মিলে টানা 9 ম্যাচ জিতে এসেছে। চ্যাম্পিয়ন্স লিগের টানা 7 ম্যাচ জয়। এর মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 2 লেগেই জয় রয়েছে। অবশ্য বাভারিয়ানদের আছে একটা অস্বস্তিকর পরিসংখ্যানও। শেষ 5 2 লেগের সেমিফাইনালে তারা হেরেছে। তবে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে সাম্প্রতিক সাফল্য আত্মবিশ্বাস যোগাচ্ছে। অপরদিকে কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে 4-0 গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে পিএসজি। শুধু জয় নয়, শেষ 4 ম্যাচে 12 গোল করে আক্রমণ ভাগের ধারও দেখিয়েছে তারা। বিশেষ করে উসমান দেমবেলে লিভারপুলের বিপক্ষে 2 লেগ মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্সে ছিলেন টপ নচ। এই ম্যাচেও তার গতি আর ক্রিয়েটিভিটি হতে পারে পার্থক্য গড়ে দেওয়ার বড় অস্ত্র। লুইস এনরিকের দলের সামনে আছে আরেকটা ইতিহাস। এ ম্যাচ জিতলে তারা হবে প্রথম ফরাসি ক্লাব যারা চ্যাম্পিয়ন্স লিগে 100 ম্যাচ জয়ের মাইল ফলক ছোঁবে। আবার এই প্রতিযোগিতার বর্তমান কাঠামোয় তাদের প্রথম জয় এসেছিল বায়ার্নের বিপক্ষেই 1994-95 মৌসুমে। তবে এবারের কাজটা সহজ হবে না, কারণ প্রতিপক্ষ বায়ার্নও আছে দারুণ ফর্মে। সব মিলিয়ে একদিকে কেইনের ধারাবাহিক গোল, অন্যদিকে পিএসজির আক্রমণাত্মক ফুটবল। এ ম্যাচে ছোট ভুলই গড়ে দিতে পারে বড় পার্থক্য। তানজিম ঐশী, স্টার নিউজ। খেলা থামবে না, খবরও না। আগামীকাল ঠিক দুপুর 1:30টায় এবং রাত 10টায় স্টার প্লে। স্টে টিউন, স্টে সেফ।